ঢাকায় একটি মহাসমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন সরকারের কাছে যে ১৩ দফা দাবি তুলে ধরেছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। হরতালের মধ্যেই ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হলো। অন্যদিকে কয়েকজন ব্লগারকে আটকের পর প্রশ্ন উঠেছে, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ইসলাম বিষয়ক সাময়িকী মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ এবং ব্লগার আইরিন সুলতানা। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা এই মিলনায়তনে যারা আছেন দর্শক হিসেবে, আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতেই আমাদের এই অনুষ্ঠান হবে। আপনারা আসার আগে যে প্রশ্নগুলো জমা দিয়েছেন সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। আমি এখন সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ আক্তারুজ্জামান। ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি বিধান করে আইন করা উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে এটি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। একটি সংগঠন এই দাবি তুলেছে, হেফাজত ইসলাম নামের সংগঠন। ১৩ দফা দাবির মধ্যে তাদের একটি দাবি, যেটা দিয়ে শুরু করছিলাম। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনাকে দিয়ে, যে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করে আইন করা উচিত কিনা ইসলাম ধর্মের অবমাননা হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তাকে এবং গোটা অডিয়েন্সকে। মানুষের এটা একটা অভিব্যক্তি অথবা মত যে কোনো একটা অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া যায় কিনা, অথবা ধার্যের দাবি তোলা যায় কিনা। এখানে যে প্রসঙ্গটা এসেছে সে সম্পর্কে বলতে গেলে ছোট্ট করে যেটা বলা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই দাবিটা হঠাৎ করে তাদের তোলা একটা ইস্যুর প্রেক্ষিতে এই দাবিটা উঠেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীর আরও দেশে ধর্ম অবমাননার জন্য এ ধরনের শাস্তি রয়েছে। এটা একটা নজিরবিহীন অথবা নজির বহির্ভূত কোনো দাবি নয়। সম্প্রতি যে ব্যাপারটা হয়েছে, যে এত তীব্র, এত মারাত্মক বিষোদ্গার একজন মানুষ কল্পনায় যে জায়গায় যেতে পারে না, আমি মনে করি, অথবা পৃথিবীর ইতিহাসে ইসলামের বিরুদ্ধাচরণ অথবা ইসলাম অবমাননার যতগুলো রূপের সঙ্গে আমরা পরিচিত, তার চেয়েও বেশি, তার চেয়েও মারাত্মক একটা ঘটনা ঘটেছে। এর ক্ষুব্ধতা এবং কষ্ট ধর্মপ্রাণ মানুষের মাঝে অনেক গভীর এবং তীব্র হওয়া স্বাভাবিক বলে আমি মনে করি। সেখান থেকেই হেফাজতে ইসলামী দাবি তুলেছে। এটার জন্য কি মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করা দরকার? জি, হেফাজতে ইসলামের এটা একটা দাবি, এবং পৃথিবীর যে দেশগুলোতে ব্লাসফেমি আইন রয়েছে সেখানে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। মুসলিম দেশগুলোতেও মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। খুব বেশি দেশে নেই, মাত্র 4টি দেশে মুসলমান, কিন্তু 4টি দেশে। একই সঙ্গে আমি এই কথাটা সংযোজন করা দরকার মনে করি। একটা শাস্তি অথবা আমরা যেটাকে বলি যে সর্বোচ্চ শাস্তি ধার্য হওয়ার মানেই সেই শাস্তিটা প্রয়োগ হতে থাকবে এমন নয়। পৃথিবীর ইতিহাসে যদি 300-400 বছর যাবৎ ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্লাসফেমি বা মৃত্যুদণ্ডের চূড়ান্ত শাস্তি থেকে থাকে, আমি বলবো যে 100টা ঘটনা নাই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য শরীফ মোহাম্মদ, একটি প্রশ্ন, যে আপনি বলছেন অনেক দেশে, কোনো দেশে আছে, পাকিস্তানে আছে ব্লাসফেমি ল, মিশরে আছে, কয়েকটি দেশে আছে। এখন পাকিস্তানের যে পরিস্থিতি সেটা নিয়ে অনেকে বলছে যে পাকিস্তানে ব্লাসফেমি ল থাকলেও পাকিস্তানের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নাই, সেখানে এরকম ইসলাম ধর্মের অবমাননা এনে প্রতিনিয়ত হত্যা চলছে। তাহলে বাংলাদেশে যদি এটি হয়, বাংলাদেশে কি পাকিস্তানের পথে হাঁটবে? এই প্রশ্ন অনেকেই করছেন। আমি এই প্রশ্নের উত্তরটা এভাবে দেব, পাকিস্তানের বর্তমান নিয়ন্ত্রণহীনতার সঙ্গে ধর্ম অবমাননার আইনের কোনো সম্পর্ক নেই। এমন নয় যে পাকিস্তানে ধর্ম অবমাননা আইন না থাকলে আজকে পাকিস্তান খুব শান্ত এবং ধীর স্থির একটা অবস্থায় থাকতো। পাকিস্তানের আজকের যে অস্থিরতা তার সঙ্গে একটা দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতা এবং প্রেক্ষাপট জড়িত। তারই নানান শাখা প্রশাখায় নানান জায়গায় অস্থিরতা দেখা যায়। আমি মনে করি মানুষের ধর্ম অবমাননা অথবা মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের উগ্রতা, আক্রমণাত্মক অবস্থান গ্রহণ, এটা যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, আইন যত কঠোর হোক, শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের শাস্তি, অথবা একটু কঠোর শোনা যাচ্ছে, শাস্তিটা প্রয়োগই হবে,
এবং ভুরি ভুরি মানুষ মৃত্যুদণ্ডের তাহলে খড়গ মাথায় নেবে, ব্যাপারটা এমন নাও হতে পারে। তাহলে আপনি বলছেন যে এরকম একটা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন থাকা উচিত। জি, হেফাজতে ইসলামের দাবির সঙ্গে একমত হয়ে আমি এটা বলছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মাওলানা শরীফ মোহাম্মদ আইরিন সুলতানা, কি বলবেন? আমি শুরুটা করতে চাই এভাবে যে বর্তমান পরিসংখ্যান বলে যে 49% দেশে ক্যাপিটাল পানিশমেন্ট তথা মৃত্যুদণ্ড প্রথা নেই। এর যে এক্সেপশন সেটা হচ্ছে কেবলমাত্র যুদ্ধাপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটি আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য চাইছি। প্রসঙ্গ হচ্ছে যে আমি ধর্মীয় অবমাননার জন্য কিংবা ইসলাম ধর্মের অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারি কি না, অথবা আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করার জন্য এরকম শাস্তি নির্ধারণ করতে পারি কি না। ধর্ম আমাকে কি শিক্ষা দেয়? আমরা খুব কম বয়স থেকে যে ইতিহাসটি জেনে এসেছি, প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পথে কাঁটা বিছিয়ে দিতেন এক বুড়ি, যিনি একদিন বিছিয়ে দেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে খোঁজ করেছিলেন বুড়ি অসুস্থ কিনা। যিনি তার শত্রু ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেছিলেন। সেই শিক্ষা কি আমরা কোথাও রাখছি? আচ্ছা, এখন উনি যে প্রশ্নটা করেছে যে মৃত্যুদণ্ডের যে শাস্তি বা একটা কঠোর শাস্তির কথা, এটা এক অর্থে ব্লাসফেমি ল যেটাকে বলা হয়, সেটার কথা বলছি। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি প্রথমত আমি শুরুটা এভাবেই করেছিলাম যে আমি ক্যাপিটাল পানিশমেন্টকে সমর্থন করছি না। বাংলাদেশ নিশ্চয়ই সেদিকে যাবে। আমি এক্সেপশন বলেছি যে শুধুমাত্র যুদ্ধাপরাধ বা এরকম কিছু ন্যাক্কারজনক যেরকম অপরাধ আছে যেগুলো গ্রহণযোগ্য নয় জাতিগত সামাজিকভাবে, সেগুলোর ক্ষেত্রে কেবলমাত্র মৃত্যুদণ্ড আছে। তবে বাংলাদেশে এখনও মৃত্যুদণ্ড আছে, সেটি সর্বোচ্চ হিসেবে। কিন্তু আমি একটু যুক্ত করতে চাই, যদি ধর্মীয় অবমাননার জন্য আমি এ ধরনের শাস্তি নির্ধারণ করি, মৃত্যুদণ্ড না হোক যে কোনো শাস্তি, অবমাননাগুলো কি কি হিসেবে হবে সেটি আমাকে ডিফাইন করতে হবে। আমি একটু উপস্থিত সবার, এটার কি কোনো দরকার আছে এই ধরনের আইনের? আপনার কি মনে হয়? আইন বলে দেখুন, আমি প্রসঙ্গটা এভাবে আনছি, শুধুমাত্র একটি ধর্মের জন্য ধর্মীয় অবমাননাকে উল্লেখ করা কিন্তু যুক্তিযুক্ত না। আমাকে খেয়াল করতে হবে, গত 1-2 দিনের মধ্যে পত্রিকায় এসেছে টাঙ্গাইলের 3টি মন্দির ভাঙচুর হয়েছে, 9টি প্রতিমা ভাঙা হয়েছে। হিন্দু ধর্মে যে এগুলো, সেটা কি ধর্মীয় অনুভূতি নয়? সেই অনুভূতি থেকে আঘাত আসেনি? সেই অনুভূতির জন্য আমার তাহলে কি শাস্তি নির্ধারিত হবে? ধন্যবাদ আপনাকে আইরিন সুলতানা। দর্শকদের কাছে যেতে চাই, অনেকে হাত তুলছিলেন। প্রথমে আপনি সামনের সারিতে। যারা মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন তাদেরকে একটু সংযোজন করতে, এখানে শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম রয়েছে, তাদের ধর্মের ব্যাপারেও যদি কেউ মন্তব্য করে তাদেরও শাস্তি হওয়া উচিত। কিন্তু শুধু ইসলামের নাম এসেছে এই জন্যে যে বিগত দিনে অনেক লেখালেখি বিভিন্ন বিষয় এসেছে, সেখানে শুধু ইসলামকেই কটাক্ষ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ অন্যান্য অবতারের ব্যাপারে কেউ কখনো কটাক্ষ করেনি। সুতরাং শাস্তি তৈরি হওয়া উচিত সকল ধর্মের জন্যই, যে কেউ এটা পারবে না। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি দ্বিতীয় সারিতে হাত তুলেছেন, যে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুজুরকে উদ্দেশ্য করে একটু বলবো। হুজুর খুব নির্দ্বিধায়, মনে হয় সময় স্বল্পতার কারণেই মনে হয় হুজুর বলে ফেলছে যে হ্যাঁ মৃত্যুদণ্ডটা দরকার। তা আমি বলি, ব্লগার আপু একটা কোশ্চেন বলছে যে অবমাননার লিমিট এবং অবমাননা যে কি কি। এখন তারা যদি এরকম হয় যে পানির ছিটাতেও অবমাননা ধরে নেয়, আমি আগে রিকোয়েস্ট করবো হুজুরকে, যেহেতু সে মাসিক। আপনার মন্তব্যটা কি সেটা বলেন খুব সংক্ষেপে। আমার মন্তব্য হচ্ছে যে অবশ্যই ইসলাম ধর্ম নিয়ে যদি কোনো কটূক্ত করা থাকে তবে সেটা কোন ধরনের লিমিট অনুযায়ী শাস্তির ব্যবস্থা থাকতে হবে। ধন্যবাদ। আমি একটু সুতা পাইলাম আর আমি মৃত্যুদণ্ড ভাইবে নেব, এটা তাহলে গণতন্ত্র হবে না, এটা স্বাধীন দেশ হবে না, এটা পাকিস্তান আফগানিস্তানের ধারাই সম্ভব। ধন্যবাদ আপনাকে। এখানে চতুর্থ সারিতে কোনায় আপনি হাত তুলেছেন। জি, আমি মনে করি ইসলাম ধর্ম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইন করা উচিত। এটা আইন যদি করা হয় তাহলে ব্লগার বলেন আর যেই বলেন কেউ সাহস পাবে না এই ধরনের কটূক্তি করার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একজন দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ আগে, জি আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে যে অবস্থা চলছে এটা কিসের ইঙ্গিত, কোন দিকে যাচ্ছে? একদিকে 18 দল সমর্থন করে, হেফাজতে ইসলাম, শিবির সমর্থন করে, আপনার জামাত সমর্থন করে, অপরদিকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একই দাবি করে আসছি। এই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আপনারা পথ দেখান। দেশ কোথায় যাচ্ছে? পশ্চিমা শক্তি এখন বাংলাদেশের দৃষ্টি দিচ্ছে। এ কোন ইঙ্গিত, কোন ইশারা? আফগানিস্তান, এদিকে পাকিস্তানের তালেবান সৃষ্টি হচ্ছে। আমি প্যানেলে আসতে চাই লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। সরাসরি আপনি যদি উত্তর দেন যে ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রেখে আইন করা কি দরকার? আপনাকে ধন্যবাদ।
আমি একটু প্রথমে বলে নিতে চাই যে বাংলাদেশের বিশ্বে পরিচিতি যেভাবে, এটাকে আমি গর্ববোধ করি। সেটা হচ্ছে যে একটা মডারেট মুসলিম স্টেট। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, এখানে মুক্তিযুদ্ধের চেতনা আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব একটা লীলাভূমি বাংলাদেশ। তো সেই প্রেক্ষাপটে আজকে যেটা আসছে যে 13টা তাদের যে দাবি, তার মধ্যে কিন্তু ব্লাসফেমি আছে, এ কথাটা হলো। তো এখানে পাকিস্তানের প্রশ্ন আসছে। আমি মনে করি পাকিস্তান থেকে আমরা অনেক দূরে থাকি, পাকিস্তান থেকে আমরা অনেক অনেক উন্নত। আমাদের গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের সভ্যতা অনেক অনেক উঁচু। তো আমি এভাবে বলতে চাই যে এখানে ইসলামের যে শিক্ষা, ইসলামের শিক্ষা কিন্তু ক্ষমা, ইসলামের শিক্ষা হচ্ছে উদারতা, ইসলামের শিক্ষা হচ্ছে শান্তি। তো সেই প্রেক্ষাপটে একেবারে সর্বোচ্চ পানিশমেন্ট এখানে ধর্ম অবমাননা, এবং ধর্ম অবমাননার যে ডিগ্রি, তার বিচার, এটাও কিন্তু বিভিন্নভাবে বলা যায়। আমি মনে করি যে ইসলামের মধ্যে বাড়াবাড়ি বলে কিছু নেই। ইসলাম বলেছে এটা আল্লাহরই কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তো এই প্রেক্ষাপটে আমি কিন্তু এই যে ব্লাসফেমি অ্যাক্টের আমি মনে করি এটা আমি সমর্থন করি না, এবং ক্যাপিটাল পানিশমেন্ট যেটা কথা হচ্ছে সেটাও আমি মনে করি এখনও আমরা বিরতি থাকি। জেনারেল মাহবুব, একটি প্রশ্ন, যে এখন হেফাজতে ইসলাম যে 13 দফা দাবি দিয়েছে, সেখানে তাদের একটি বড় দাবি হচ্ছে এটি, এবং আপনি যে দলে আছেন সেই দল এই মহাসমাবেশে গিয়ে আজকে তাদের সমর্থন ব্যক্ত করে এসেছে। তার মানে হচ্ছে দাবিগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করা। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি? না, আমি আমার দলের সঙ্গে কন্ট্রাডিক্ট করছি না। দলও ওইভাবে বলেনি যে 13টা দাবি আমরা সবগুলোই আমাদের দাবি মনে করি। আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের দলীয় আদর্শ আছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, এবং আধুনিক একটা প্রগতিশীল দেশ আমরা করতে চাই। এবং আমি যেটাতে মনে করি যে মডারেশন অফ রিলিজিয়ন, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধকে আমরা শ্রদ্ধা করি। তাহলে কি এখানে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হতে চাইছে এই সমাবেশটাকে কেন্দ্র করে? না, এটাকে এইভাবে দেখা আমি মনে করি ঠিক হবে না। এটা ঠিক কথা যে আজকে তো বিরাট একটা জনসমাবেশ সেখানে ঘটেছে, এবং একটা আমি মনে করি বাংলাদেশে এরকম ঘটনা কিন্তু খুব বড় একটা ঘটেনি, এত মানুষের সমাবেশ, এবং যেখানে সরকারের সম্পূর্ণভাবে বিরোধিতা, সেখানে হরতাল ডাকা হয়েছে, সেখানে সমস্ত অবরোধ তৈরি করা হয়েছে, তার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়েছে, এবং নিশ্চয়ই তাদের আবেগ আছে। তারা ইসলামকে হেফাজত নাম করে ইসলামের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করেছে, রসুলের নামে যে ভিন্নভাবে কটূক্তি করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমি মনে করি এটা ঠিক আছে, নিশ্চয়ই এটা গণমানুষের, তাদেরও কিন্তু সেন্টিমেন্ট। তাই বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের কাছে আসতে চাই, আপনি হাত তুলেছিলেন অনেকক্ষণ আগে, যে আপনি একজন নারী, পেছনের দিকে। আমি একটা কথা জানতে চাচ্ছি যে মাহমুদুল স্যার কাছে, যে বলে যে এই যে তাদের যে 13 দফা, যে দফাটা, এর ভিতরে কিন্তু প্রথম দফাটা আছে যে নারীর ক্ষমতায়নকে বাদ দেওয়া। তা আমাদের বিরোধী দলের নেত্রী একজন নারী, তা সেই থেকে হয়ে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তা আমরা মনে করি যে তাহলে কি আপনারাও নারীর মানে ক্ষমতায়নটা চান না? তাদেরকে যেভাবে আপনারা সহযোগিতা করছেন বা বলতেছেন যে আপনারা তাদের সব কর্মকাণ্ড, এবং তারা যদি হেফাজত আন্দোলন হরতাল দেয়, সেই হরতালকে আপনারা সমর্থন। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলতে চাইছেন, তারা যে দাবিগুলো তুলেছে সেটার মর্মার্থ হচ্ছে অনেক ক্ষেত্রেই ওনার দৃষ্টিভঙ্গিতে এটা নারী স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। আপনারা কি সেটাকে সমর্থন করেন? না, আমি আপনাকে এইভাবেই বলতে চাই, আপনার এই বক্তব্য, আমরা কিন্তু নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা এই লক্ষ্যে অনেক কাজও করেছি। আমরা নারী পুরুষকে ভিন্নভাবে দেখি না। আমি মনে করি এখানে মানবাধিকারের ব্যাপার আছে। হেফাজত ইসলামের সাথে যে আমাদের সম্পূর্ণভাবে সব কিছুতেই একেবারে একাত্ম তাদের পরিস্থিতির ব্যাপার, এটা তো আমি মনে করি না, আপনারাও মনে করার কোনো কারণ নেই। আমাদের দলের একটা আদর্শ আছে, দলগতভাবে তার একটা চেতনা আছে, এবং আমি মনে করি আমার গঠনতন্ত্র আছে, সেই হিসেবে আমরা আমাদের পরিচয়। ধন্যবাদ জেনারেল মাহবুব আপনাকে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কি বলবেন? যে প্রশ্নটা ছিল ধর্মের অবমাননার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের বিধান রেখে। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ দর্শকবৃন্দকে। প্রথমে আপনাদের জানা থাকা দরকার যে বাংলাদেশের যে বর্তমানে সংবিধান আছে, সেই সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ধর্মীয় বিষয়ে অনুভূতিতে আঘাত করা অথবা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার হচ্ছে নিষেধ আছে একেবারে।
তার লক্ষ্যে কয়েকটা আইন আছে এবং সে আইন যদি আমি প্রয়োগ করি তাহলে 2 বছর থেকে 10 বছর পর্যন্ত সাজা আছে। বর্তমানে সংবিধানে আমরা যখন 15তম সংশোধনী করি সেখানেও আবার নতুন করে এখানে লেখা হয়েছে যে আপনি সংগঠন করতে পারেন, সমাবেশ করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই আপনি ধর্মীয় উত্তেজনা তৈরি করতে পারবেন না। সুতরাং এখানে আইন আছে এবং আপনি জানেন যে গণতন্ত্র আপনাকে অধিকার দেয় কথা বলার, কিন্তু গণতন্ত্র আপনি বিভিন্ন দল, মত, ধর্ম, জাতি নির্বিশেষে তার মর্যাদা রক্ষা করে, সম্মান রক্ষা করে, সেখানে আঘাত করার কোনো অধিকার নাই। তো সে ব্যাপারে আইন আছে। আমি পরিষ্কার বলতে চাচ্ছি, মাহবুব ভাই যেটা বলেছেন যে এই ধরনের দাবি উত্থাপন করা যারা করেছেন আর কি, অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করেছেন। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি, বাংলাদেশে মসজিদ মন্দিরে এমন কোনো ঘটনা ঘটেনি যে সেখানে যে ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে। আজ পর্যন্ত এখানে এত বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর আমাদের সরকারের আমলে বলেন, আগের সরকারের আমলে বলেন, তার আগের সরকারের আমলে বলেন, এরকম 2-1 ব্যক্তি কোনো কটূক্তি করেছে, তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য এখানে একটি বিষয় যে আপনি বলেছেন, আমার ধারণা দর্শকরা আপনার সেই উত্তরটা বুঝতে পেরেছেন, নতুন আইনের কোনো প্রয়োজন নেই। আর এই যে এবং এই দাবিটা উদ্দেশ্যমূলক এবং উত্তেজনা তৈরি করা হচ্ছে। আর তারা যে 13 দফা দাবি দিয়েছে এবং সরকারকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে 1 মাসের মতো, এটা তাদের গণতান্ত্রিক অধিকার আছে, দাবি উত্থাপন করার অধিকার আছে, সময়ে বাঁধার অধিকার আছে, মিছিল করার অধিকার আছে, আমি সেগুলো নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু এইভাবে দাবিটা উত্থাপন করাটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি। যারা এই দাবিটা উত্থাপন করেছে এটা তারা রাজনীতি করছে না। পরিষ্কার কথা। অর্থাৎ আপনার পরিষ্কার কথাতে সরকার ব্লাসফেমি লওয়ার মতো এই ধরনের কোনো আইন করবে না। আমি এ ব্যাপার না, এখানে বিরোধী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাক্তন মন্ত্রী আছেন এবং মুরব্বী আছেন, উনিও পরিষ্কার বলেছে এটা উনার দল এবং আমার দল এটা ভাবছি না আমরা। ধন্যবাদ আপনাকে হাসানুল হক ইনু। কোনো অবকাশ নেই এখানে। ধন্যবাদ। মাওলানা শরীফ মোহাম্মদ, আপনি একটা কিছু বলতে চেয়েছিলেন, 30 সেকেন্ড আপনি সময় পাবেন। প্রথমত আমার এক বোন প্রশ্ন করেছেন এবং উনি একটা প্রসঙ্গ উঠিয়েছেন, সেই প্রসঙ্গটা হচ্ছে যে হেফাজতে ইসলামের দাবির মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়নের বিরোধিতা। প্রথম প্রসঙ্গ, আমার কাছে হেফাজতে ইসলামের দাবিগুলো রয়েছে, নারীর ক্ষমতায়নের বিরোধিতা সম্পর্কিত কোনো ইস্যু এখানে নেই। আপনার কোথাও কোনো বিভ্রান্তি হয়েছে অথবা কারো দ্বারা আপনি বিভ্রান্ত হয়েছেন? অন্য অনেকগুলি ইস্যু একটু পরে দিয়ে নারী নীতি বাতিল করার কথা বলেছে। এই নারী নীতি নারীকে পিছন থেকে সামনে আনার জন্য সাংঘর্ষিক ইস্যুগুলো বাতিল করার কথা বলা কিছু নাই, এটা এই ব্যাপারে নিষ্পত্তি হয়ে গেছে। নারী নীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক যে অবস্থান, কোনো সাংঘর্ষিক কিছু নাই, এটা মাননীয় মন্ত্রীর বক্তব্য। আপনারা ভুলভাবে ব্যাখ্যা করছেন। নারী নীতি নিয়ে কথা হয়ে গেছে, কোনো সাংঘর্ষিক কিছু নাই, আর ইসলামের বিরুদ্ধে কিচ্ছু নাই। যে তথ্যমন্ত্রী এবং শরীফ মোহাম্মদ, আমি দুজনকেই বলছি যে ওনার যে কথাটা, উনি সর্বাঙ্গ যে দাবিটা পড়েছেন সেটা ওনার সেইভাবে যিনি বিষয়টাকে দেখছেন এবং সেখানে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নারী নীতির ব্যাপারে বাংলাদেশের আগেও কথা হয়েছে। আমার কাছে ইস্যুগুলো রয়েছে, এটা একদম শেষের দিকে 13টা দাবির একটা দাবির অনেকগুলো কথা সামনে নিয়ে আসেন না, অসুবিধা নেই। আমি বলি অনেকগুলো নারী নিয়ে এসেছেন, আমি বলি আমাকে বলতে দিন। আপনাকে নারী নীতি বাতিল করতে বলছেন? নারী নীতির ইসলামের সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলো রয়েছে সেটাই বোঝানো হয়েছে এখানে, আমি যতটুকু দেখে এসেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনি bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ তো আছেই। এখন আমরা একটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন মোহাম্মদ মাহমুদুল হাসান লেলিন। ধর্মকে আঘাত করে লিখলে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়, কিন্তু পুরো একটি ব্লগকে বন্ধ করে দেয়া কি মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে এরকম কয়েকটি ব্লগ বন্ধ করা হয়েছে, সেই প্রেক্ষাপটে আপনার এই প্রশ্ন, এবং যেখানে অভিযোগ ছিল যে ইসলাম ধর্মকে অবমাননা করে লেখা হচ্ছে এবং কয়েকজন ব্লগারকে আটকও করা হয়েছে। শুরুটা করতে চাই ব্লগার আইরিন সুলতান আপনাকে দিয়েই। কোনো একটি ব্লগ বলতে সম্ভবত সোনার বাংলাদেশ ব্লগটি সম্পর্কে যদি উল্লেখ করা হয়ে থাকে, তো এখানে বোধহয় আমাদের একটু পরিষ্কার হয়ে নেওয়া দরকার যে এই ব্লগটিকে সম্পূর্ণরূপে জামাত পেট্রোনাইজ ব্লগ হিসেবে আমরা দীর্ঘদিন থেকে জানি, এবং ব্লগটি বন্ধ করার
পূর্বে একটি গুরুত্বপূর্ণ অভিযোগও ছিল, তার প্রেক্ষিতে ব্লগটিকে বন্ধ করা হয়েছে। তো এরকম কিছু প্রতিষ্ঠান যেগুলোকে দেশবিরোধী কাজে জড়িত থাকে সেটিকে সে ধরনের কর্মকাণ্ডগুলোকে নিয়ন্ত্রণ করা বা প্রয়োজনে বন্ধ করার মতো কাজ নিশ্চয়ই উদ্যোগ নিশ্চয়ই সরকারপক্ষ নিতে পারে। যেটা একটা সাধারণভাবে একটা প্রশ্ন তুলেছেন, উনি কারোর নাম বলেননি কোনো ব্লগ, যদি কোনো একটা আপনার কাছে আসবো আমি আবার, যে কোনো ব্লগের ক্ষেত্রে এটা যদি হয়, এবং তথ্যমন্ত্রী একবার কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন সংবাদ সম্মেলন করে যে কেউ যদি এরকম কোনো অপপ্রচার চালায়, যেই চালাক সেটাকে একটা আইনকে একটু সাহায্য করব। হ্যাঁ, আমি আপনাদের দর্শকদের জানা উচিত যে বর্তমানে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে এবং টেলিকম আইন একটা আছে, এবং এই মুহূর্তে আমাদের সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। ফেসবুক, টুইটার, ব্লগ, টেলিভিশন অথবা খবরের কাগজে আপনি যে কোনো তথ্য প্রকাশ করতে পারেন, তবে গণতন্ত্রের বিধিনিষেধ আছে। সেখানে টেলিকম যে আইন আছে, সে আইনে যদি মানে কারো ব্যক্তিগত অনুভূতিতে লাগে, আপত্তিকর যদি কিছু লেখা হয়, তাহলে আমাদের সরকারের বাইরে যে কর্তৃপক্ষ আছে, টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ সেটা বন্ধ করতে পারে। সমস্যা যেটা হয়েছে যে আমরা কেবল তো তথ্য প্রযুক্তির দিকে যাচ্ছি। আপনি একটা ব্লগের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে বহুজন ওখানে আসতে পারে। আমি ব্লগের মালিক, কিন্তু উনিও আইরিন আমার এখানে আসতে পারে, উনি এটা মত দিতে পারে, সেই মতটা কিন্তু আমার না। এখন এই মতটা খুব আপত্তিকর মনে করেন। এই আপত্তিকর মতটাকে আটকে রাখার জন্য যে তথ্য প্রযুক্তির ব্যবস্থা, এই ব্যবস্থাটা এখন পর্যন্ত আমরা রপ্ত করতে পারিনি, যার জন্য ইউটিউবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশ্বের একটা আপত্তিকর একটা ছবি বানিয়েছে, সেটা ইউটিউবে ছিল, এবং সেটা উত্তেজনা তৈরি করতে পারে, সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে, আমাদের অনুভূতিতে লাগতে পারে। সেই জন্য ইউটিউব সরকার বন্ধ করে দিয়েছে। প্রশ্ন করেছে বহুজন আমাদের তরুণীরা যে আপনি ইউটিউব বন্ধ করে দিলেন, ওইটা বন্ধ করতেন, ওইটুকু বন্ধ করে দিতেন, কিন্তু আসলে তথ্য প্রযুক্তিগতভাবে এই মুহূর্তে ওইটুকু বন্ধ করার বিটিআরসির কাছে সেই টেকনোলজিটা নাই, ফলে ওটা বন্ধ করতে পারছে না, পুরোটাই বন্ধ করে দিয়েছে। আমার ব্লগ এটাও বন্ধ করে দিয়েছে। মানে এরকম বহুত ব্লগ বন্ধ হয়েছে। সেটা বন্ধ করেছেন তথ্যমন্ত্রী। তথ্য প্রবাহ চাই, আমরা তথ্য প্রবাহ চাই, কিন্তু আপত্তিকর বিষয়টি বন্ধ করতে হবে। ভবিষ্যতে যদি এরকম ঘটে তাহলে কি আপনারা সেই পথেই যাবেন? যে মানে আপত্তিকর বিষয়টি, আমি ফেসবুক খোলা থাকবে, টুইটার খোলা থাকবে, ইউটিউব খোলা থাকবে, আপত্তিকর বিষয়টিকে বন্ধ করতে হবে। ধন্যবাদ, ফিল্টার দরকার। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় 2 মাসের ভিতরে এটা এসে যাবে এবং আপনারা ওই আপত্তিকর বিষয়টা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ হাসানুল্লাহ কিনু, আইরিন সুলতানা। কোন প্রসঙ্গ থেকে? যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে এটা মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে কিনা, বা এই যে সরকার যেটাকে আপত্তিকর অংশ মনে করবে সেটাকে সরকার সেরকম বন্ধ করে যাওয়া যায় মতো সেরকম প্রযুক্তিগত উৎকর্ষতা হলে সেটা সরকার করবে, কি মনে হয় আপনার? এই প্রযুক্তিগত বিষয়টি নিয়ে বিশ্লেষণ দেওয়ার জন্য আমি মন্ত্রী মহোদয়কে অবশ্যই ধন্যবাদ জানাই। এটা নিয়ে আমরা সবসময় বারবার দাবি উত্থাপন করে আসছিলাম, কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্যাখ্যার জন্য ধন্যবাদ মন্ত্রী আপনাকে। কিন্তু যে প্রসঙ্গটি হচ্ছে যে হ্যাঁ, আমি কোনো একটি ব্লগে, বাংলাদেশে মূলত কমিউনিটি ব্লগ চলে, এখানে কোনো একক ব্লগ হিসেবে ব্যক্তি পর্যায়ে ব্লগ থেকে চলে না। তো কমিউনিটি ব্লগে এখানে হাজার হাজার ব্লগার ব্লগিং করছে। তো কেউ না কেউ, যেহেতু বারোয়ারি মতের জায়গা, কেউ না কেউ কোনো না কোনো মন্তব্যে একটু অসংলগ্নতা আসতে পারে। তার জন্য প্রাথমিকভাবে কিন্তু প্রত্যেকটি ব্লগে নীতিমালা রক্ষা করা হয়, সেভাবে চলা হয়, অথবা ব্লগাররা কোনো না কোনোভাবে রিপোর্ট করেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কখনো কখনো এগুলো হয়তোবা দৃষ্টির আড়ালে চলে যেতে পারে। কিন্তু নিশ্চয়ই না, কোনো একটি কমিউনিটি ব্লগ যার উদ্দেশ্যগতভাবে যে একটি সৎ উদ্দেশ্য নিয়ে চলছে, একটি পরিচ্ছন্নতাভাবে একটি পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছে, সেটি কোনোভাবে বন্ধ করা সরকারি পর্যায় থেকে বা কারো কোনো দলীয় দাবির পক্ষ থেকে বা কোনো সংগঠনের দাবির পক্ষ থেকে সেটি বন্ধ করার দাবি কোনোভাবেই আমরা সচেতন সমাজ গ্রহণ করতে পারি না। ধন্যবাদ আইরিন সুলতানা আপনাকে। দর্শকদের কাছে যেতে চাই, দ্বিতীয় সারিতে আপনি। এরকম একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে ব্লগার মানেই নাস্তিক, আর নাস্তিক মানে তাদের ফাঁসি চাই। আজকে আমরা দেখেছি যে আমাদের প্রিয় নবীর কে কটূক্তি করা হয়েছে, এটা বিষয়ে একটা আন্দোলন হচ্ছে। আমি এটার সাথে একমত যে এই ধরনের বিষয় কোনো ধর্মের প্রতি অবমাননা আমি চাই না বা করি না, আপনার পক্ষপাতিত্ব নই। কিন্তু এই যে এইভাবে ঢালাইভাবে অভিযোগ করা হচ্ছে যারা ব্লগার তারাই নাস্তিক এবং নাস্তিকে ফাঁসি যায়, এটা কি যুক্তিযুক্ত কিনা? আচ্ছা, এখানে মত প্রকাশের স্বাধীনতা এবং ব্লগ বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং একই সাথে আমি বলি যে ব্লগ, ওনার সাথে আমি একমত, ব্লগ একটা থাকতে পারে, এখানে এক একজন এক এক ধরনের মতামত দিতে পারে, সেটা খারাপ হতে পারে। যদি খারাপ মতামত থাকে বা অন্যায় মতামত থাকে সেটা ইরাডিকেট করা হোক, কিন্তু টোটাল ব্লগকে বন্ধ করে দেওয়া বা মিডিয়াকে বন্ধ করে দেওয়া এটা সঠিক হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে সামনে আপনি।
এই ব্লগারদের কারণে আজকে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে, এবং এই হেফাজত ইসলামের জন্য আজকে সারা দেশটা একটা অস্থিরতা বিরাজ করছে। এর থেকে পরিত্রাণ পেতে চাই। এখন যে প্রশ্নটা উঠেছে যে ধর্মকে আঘাত করে লিখলে তাকে তো আইনের আওতায় আনা যায়, কিন্তু তাই বলে ধর্মকে আঘাত করে লিখলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো ব্লগকে পুরোপুরি বন্ধ করে দেওয়া, এটাকে কি আপনি সমর্থন করেন? যে অনলাইনে পুরো ব্লগকে বন্ধ করার সমর্থন করি না। যতটুকু যেমন মাননীয় তথ্যমন্ত্রী যতটুকু বলেছেন যে ওই জায়গাটুকুন বাদ দিয়ে বাকিটুকুন রাখা যেতে পারে। আর আমি যেটা বলেছিলাম যে এই ব্লগারদের কারণেই কিন্তু আজকে হেফাজত ইসলামের আজকে ফুলে ফেপে আপনি বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই করতে পারি আমি আসলে ব্লগারদের কারণে এই প্রসঙ্গটাতে বোধহয় আমাদের একটু নজর দিতে হবে। এভাবে ঢালাওভাবে পুরো কমিউনিটিকে কিন্তু বলে ফেলা হচ্ছে। তা আমি বোধহয় ব্লগারদের পক্ষ থেকে এই ব্যাপারে আমাদের সচেতনতা বিনয়ের সাথে কাম্য করছি। কোনো কারো মতে যদি কোনো অসংলগ্নতা থেকে থাকে আমরা অবশ্যই সেইটার প্রেক্ষিতে আলোচনা করতে পারি, কিন্তু ব্লগাররা মূলত কিন্তু তাদের মূল উদ্দেশ্য যেমন জাতিগতভাবে আমরা অসাম্প্রদায়িক, যেমন ঠিক ব্লগাররাও কিন্তু সেভাবে সচেতন, শিক্ষিতভাবে মত দিচ্ছেন। তারা যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছেন, তারা ধর্ম সচেতন। এই বিষয়গুলো আমাদের ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ। জি, যে প্রসঙ্গটা উঠেছে এ সম্পর্কে আমি ছোট্ট কয়েকটি কথা বলবো। এক হচ্ছে ব্লগার ইস্যুটা কেন এসেছে। রাজীব দুর্ঘটনায় রাজীবের মৃত্যু হওয়ার পর সে ব্লগার ছিল এবং শাহবাগের আন্দোলন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এই সংগঠন এই ব্যানারে হয়েছে। রাজীব বন্দিত হয়েছেন, তার অনেক প্রশংসা হয়েছে। ব্লগার এবং ব্লগার পরিচিতির সঙ্গে রাজীবের যে ব্লগে যেসব বিভৎস লেখাগুলো ছিল এটা একাকার হয়ে গেছে কিছু সময়ের জন্য। তো ফেব্রুয়ারির ৫-১০ তারিখ আমি বলি ১৪-১৫ তারিখ থেকে নিয়ে আজকে মার্চ পর্যন্ত এখন যারা এটার বিরুদ্ধে কথা বলছেন তারা আসলে একাকার করে বলছেন না। শুরুতে বিষয়টা কয়েকদিন একাকারের মতোই ছিল। এখন যে প্রশ্নটি একজন করেছেন যে ধর্ম নিয়ে যদি কেউ আঘাত করে লেখে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাই বলে ঢালাওভাবে কোনো ব্লগকে বন্ধ করে দেওয়া, কোনো মত প্রকাশের উপর একটা আঘাত আনা, আমি মনে করি এটা একটা চমৎকার প্রশ্ন। আমি এটার পাঠ করে করে ভাগ করে করে উত্তর দিচ্ছি ছোট্ট করে। এক হচ্ছে একটা ব্লগে অনেকের লেখা এসে জমা হয়, এটা আমি ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, কিন্তু প্রত্যেকটা ব্লগেরই মডারেটর থাকে, নিয়ন্ত্রক থাকে, পত্রিকার এডিটরের মতো। এডিটহীন ব্লগ খুব কম, থাকার সুযোগ নেই। যদি একটা ব্লগের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা বলি অথবা আক্রমণ বলি ইচ্ছাকৃতভাবে বারবার করতে থাকে এবং সেখানে অসৎ উদ্দেশ্যের ব্যাপারটা খুব প্রকাশ্য হয়ে ওঠে, আমি সেক্ষেত্রে ব্লগ বন্ধ করে দেওয়ার পদক্ষেপকে অত্যন্ত যথার্থ পদক্ষেপ মনে করব। মানে পুরো ব্লগটাকে বন্ধ? জি অবশ্যই। আর যদি এটা এমন হয় যে দুর্ঘটনার মতোই ঘটেছে, এটা মানুষের ক্ষেত্রে ঘটতে পারে, সতর্ক করে দেওয়া হয়েছে, তিনি সতর্ক হয়েছেন, আবার বলা হয়েছে তিনি আবার ঠিক হয়েছেন, ঠিক হওয়ার প্রবণতা তার আছে, আমি সেক্ষেত্রে মনে করব ভাগ করেই পদক্ষেপ নেওয়া উচিত। যার দায় তাকে দেওয়া উচিত, পুরো ব্লককে আক্রান্ত করা উচিত না। এটা আমার ধন্যবাদ শরীফ মোহাম্মদ। আমি একজন দর্শকের মতামত দিতে চাই। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। প্রজন্ম চত্বরকে 18 কোটি মানুষই সমর্থন করেছে, কিন্তু হেফাজত ইসলাম যে কথা বলছে যে নাস্তিক বলতেছে, তো আমাদের দেশে 18 কোটি মানুষ স্ব ধর্মে বিশ্বাসী, তারা কাকে নাস্তিক বলছে? আর ইনু ভাইকে বলতে চাচ্ছি আমি এইটা যে এই রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র না বাঙালির রাষ্ট্র, এটা একটু পরিষ্কার করে বললে আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, এটা নিয়ে আপনার এই বিষয়টা নিয়ে বলেননি। যাই হোক, আমি লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আপনার কাছে আসতে চাই যে ব্লগের প্রসঙ্গে কথা ব্লগ প্রসঙ্গে কথা বলবো নিশ্চয়ই। আমরা কিন্তু 21শ শতাব্দীতে বাস করছি এবং পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে আছি। তা আমি মনে করি তথ্য প্রযুক্তির যুগে এই যে ফ্যাসিলিটিস, তথ্য প্রবাহের অবাধ সুযোগ, এটা তো গ্রহণ করতে হবে এবং এর মধ্য দিয়েই আমাদের দেশ আধুনিক হবে, প্রগতি হবে, সমৃদ্ধি হবে। তো এটা ঠিক যে ব্লগের ব্যবহার করে যদি গণমানুষের তাদের সেন্টিমেন্টে আঘাত দেওয়া হয় এবং ধর্ম নিয়ে অনুভূতিতে যদি সেখানে আঘাত দেওয়া হয় তাহলে এটাকে তো কখনোই ক্ষমা করা যায় না। তো আমি এইটুকু বলতে চাচ্ছি যে এখানে ইউ পানিশ দি ব্লগার ফর দ্যাট অ্যাক্ট বাট ডোন্ট পানিশ দি ব্লগ হোল। আমার এটাই বক্তব্য। ধন্যবাদ আপনাকে আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমি আপনার কাছে আসবো আবার। হাসানুল হক ইনু, আপনার কাছে একটা কথা ছিল যে উনি যে এটা কি মুসলমানের রাষ্ট্র না বাঙালির রাষ্ট্র, কি বলবেন? সরাসরি জানতে চাই আপনার কাছে। সংবিধান বলছে যে বাংলাদেশে বসবাসরত নাগরিকের রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে শুধু বিভিন্ন ধর্মের লোকের বসবাস নেই,
সেখানে বিভিন্ন জাতিসত্তার মানুষের বসবাস আছে। ধন্যবাদ আপনাকে। আইরিন সুলতানা 30 সেকেন্ড সময় পাবেন। একটা প্রশ্ন ছিল যে শুরুর দিকে পত্রিকায় দেখা গিয়েছিল যে ব্লগারদের সাথে এবং যারা ব্লগ পরিচালনা করেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে বসা হবে। আমি জানি না কেন সেটা করা হয়নি এবং পরবর্তীতে এরকম একটি আন্দোলনের দিকে বিষয়টি চলে গেল। আমরা সবাই জানি যে যখন আমরা স্কুল কলেজে পড়তাম, আমরা যখন পরীক্ষায় একটু খারাপ করতাম আমাদেরকে প্রথমে ওয়ার্নিং দেয়া হতো, অভিভাবকদের সাথে বসা হতো। আমি বোধহয় এখানে একটি অভিভাবকদের জায়গাটা বোধহয় খুব মিস করছি। সেটা হয়তো বা যারা সরকার পক্ষ আমাদের অভিভাবক হিসেবে কাজ করতে পারতেন, অথবা যারা আজকে আন্দোলন করছেন তারাও এই পর্যায়ে কাজ করতে পারতেন। মন্ত্রী মহোদয় আপনি বলেছিলেন, আপনার প্রসঙ্গটা থেকেই বলছি যে বাংলাদেশে এমন কোনো ঘটনা হয়নি যার জন্য আমাদেরকে ব্লাসফেমি আইনের দিকে যেতে হবে। সরকারের কাছেও এই ধরনের এত নজির নেই। ধন্যবাদ আইরিন সুতরাং সুলতানা। একটু অভিভাবকের ভূমিকায় আসে। আমার হাতে এই ব্যাপারে একটা বিষয় পরিষ্কার থাকা ভালো, ব্লগিং যারা করে সেখানে আমার ব্লগে কিন্তু হ্যাকিং করে ঢুকতে পারে। যে রাজীবের কথা বলা হলো আর কি, রাজীবের দুর্ঘটনা না, তাকে হত্যা করা হয়েছে। 2, রাজীব মারা যাওয়ার পরে তার ব্লগে পোস্টিং হয়েছে। সুতরাং এই যে হ্যাকিং করে আমার ফেসবুকে ঢুকতে পারে কিন্তু। সুতরাং তথ্য প্রযুক্তির এই সমস্যাটা রয়েছে। ধন্যবাদ হাসানুল হক ইনু আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের আরও একবার জানিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মুসলিমা খাতুন। বর্তমানে দেশে যে সংঘাতময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার শেষ কোথায়? ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। দেশে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে শেষ কোথায়? শুরুটা করতে চাই লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আপনাকে দিয়ে। কোথায় শেষ? এটা সাংঘাতিক প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আমারও, সকলের কাছে, গোটা দেশের কাছে, জাতির কাছে, সরকারের কাছে, মানুষের কাছে। আজকে সত্যি বাংলাদেশ 42 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমি মনে করি গোটা দক্ষিণ এশিয়া তথা এই অঞ্চলে একমাত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আর কোনো দেশে এইভাবে স্বাধীনতা হয়নি। তো এত যে বিসর্জন, এত যে ত্যাগ, আমাদের এক সাগর রক্তে অবগাহিত আমরা বাংলাদেশ পেয়েছি, অস্থি স্তূপের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশ। তো সেখানে যে স্বপ্ন ছিল যারা মুক্তিযুদ্ধ করেছে তখনকার গণমানুষের, সেসব চূরমাচূর হয়ে গেছে। আমি মনে করি যে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের যেটা স্পৃহা, সেটা কাজ করেছে একটা সত্যিকারের গণতান্ত্রিক দেশ তৈরি করার জন্য, স্বাধীন করার জন্য। এবং সেই গণতন্ত্র, এখনকার প্রসঙ্গটা কি বলবো? না, এখনকার প্রশ্নে আমি আসতেছি। সেই গণতন্ত্র কিন্তু বুক থুপড়ে পড়ে আছে। গণতন্ত্রের মানে স্বৈরতন্ত্র চলছে এবং মানুষ জানে না যে সামনে নির্বাচন, কিভাবে নির্বাচনটা হবে, আমাদের গণতান্ত্রিক যে অধিকার একটা মানুষের আছে সেটা কিভাবে তারা এটা এক্সারসাইজ করবে। তো সব মিলে আমি মনে করি দেশ যেভাবে একটা ধ্বংসের দিকে যাচ্ছে, তার অর্থনীতি, তার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, এখানে কারাপশন। জেনারেল মাহবুব, এখানে একটি প্রশ্ন উনি যেটা করেছেন, আপনি নির্বাচনের প্রসঙ্গটি তুলেছেন। এখন তো মনে হচ্ছে অনেকে যেটা বলছে নির্বাচনই একমাত্র ইস্যু নয়, এখন এখানে কে আস্তিক, কে নাস্তিক, কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে, এটা নিয়ে সমাজে একটা বিভক্তি তৈরি হয়েছে বলে অনেকেই বলছেন। সেই প্রেক্ষাপটে যে একটা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হচ্ছে, এটা কি নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে? না, নিশ্চয়ই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এবং দেশ একটা বিভক্তি চলে আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। যেখানে হওয়া উচিত ছিল যে আমাদের দেশ একটা ঐক্যবদ্ধভাবে আমরা দেশের উন্নতি, দেশের সমৃদ্ধি আমরা একসাথে করতাম, কিন্তু আজকে দেশ বিভক্ত হয়েছে। কিন্তু দেশ বিভক্ত করলো কারা, কেন করলো, আমারও এটা প্রশ্ন। তা আমি মনে করি এটার উত্তরণ যে ঘটাতে হয়, নিশ্চয়ই এই উত্তরণ একমাত্র ঘটাতে পারে গণতন্ত্রের চর্চা করে, গণতন্ত্রের জন্য প্রস্তুতি নিয়ে, এবং নতুন করে যেটা মানুষ চায়, মানুষের দাবি, একটা 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 নির্বাচন ব্যবস্থা যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং একটা আপনি বলছেন যে নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই ঠিক হবে। নতুন লিডারশিপ আসবে, নতুন লিডারশিপ আসবে, নতুন নেতৃত্ব আসবে। ধন্যবাদ জেনারেল মাহবুব আপনাকে, যে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন।
যে প্রশ্ন করেছেন যে সংঘাতময় পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, শেষ কোথায়, কি মনে হয় আপনার? আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধেয় মাহবুবুর রহমান সাহেবের কাছে প্রশ্ন করতে চাই। বিএনপি একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল এবং ওনারা 18 দলীয় জোট করছে, 18 দলীয় জোটের অন্যতম দল। ওনারা দাবি করে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণ ওনাদের কাছে নিরাপদ। আজকে সাইদি সাহেবের ফাঁসির রায়ের পরে প্রতিবাদের নামে হরতালে যেই নৈরাজ্যকর পরিস্থিতি ওনারা করলেন, রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে দিলেন, যোগাযোগের অবকাঠামো ভেঙে দিলেন, সরকারি অফিসের ফাইলপত্র তছনছ করে দিলেন জেলে পুড়ে। আজকে রেল লাইনের ফ্লিসপ্লেট খুলে ফেললেন স্যার, সংক্ষেপে বলুন। জি, রেল লাইনের ফ্লিসপ্লেট খুলে ফেললেন রাতের অন্ধকারে, যাতে শতে শতে দেশের নাগরিক আহত নিহত হয়। ওনারা দাবি করেন দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা। যে পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে এটা শেষ কোথায় আপনার কি মনে হয়? এটা শেষ আছে? আমি সেই প্রশ্নটাই করতে চাই, ওনার কাছে সেই প্রশ্নটাই করতে চাই। আচ্ছা, ওনারা দেশপ্রেমিক দাবি করে, সেই প্রশ্নের উত্তর তিনি এরই মধ্যে দিয়েছেন। তারপরে জেনারেল মাহবুব, আমি আপনাকে 30 সেকেন্ড। রাজনৈতিক দলের কাছে কি জনগণ এটাই আশা করে? ধন্যবাদ 30 সেকেন্ড আপনি সময় পান। না, আমি এইভাবেই বলবো যে স্পৃহা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্ন সাধনা এবং সেই গণতন্ত্রের প্রতি অবিচল বিশ্বাস, সেই গণতন্ত্রের কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্যোগ, গণতন্ত্রের সবচেয়ে সংকট। সেই সংকট উত্তরণে আমি মনে করি গভীরে যেতে হবে এবং গণতন্ত্র যেন সত্যিকারভাবে দেশে পুনর্স্থাপিত হয় তার জন্য সকলে চেষ্টা করতে হবে। সরকারকে একটা নিরপেক্ষ এবং একটা সুন্দর নির্বাচন দিতে হবে। ধন্যবাদ জেনারেল মাহবুব হাসানুল হক ইনু। কি বলবেন যে অস্থিতিশীল পরিস্থিতির কথা বলছেন, শেষটা কোথায়? শেষটা কোথায়? জাতির জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড় আসে যেখানে সিদ্ধান্ত নিতে হয়। অতীতে আমরা পাকিস্তান এবং বাংলাদেশের ব্যাপারে একটা যুদ্ধ করেছিলাম, সিদ্ধান্ত নিতে হয়েছে যে আপনি কোন পক্ষে থাকবেন, এবং এইসব বিষয়গুলো মীমাংসা করে যে এক পক্ষকে হারতে হয়। আমরা পাকিস্তান পরাজিত হয়েছে, নতুন দেশ পেয়েছি, তারপরে স্বাধীন দেশে সামরিক জান্তা এসেছে, জাতিকে সিদ্ধান্ত নিতে হয়েছে আপনি সামরিক শাসন চান না গণতন্ত্র চান। আপনি যে প্রশ্নটা করেছেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলছি যে এই মুহূর্তে গণতন্ত্র সংবিধান বনাম জঙ্গিবাদ, সশস্ত্র জঙ্গিবাদ, এইটা নিষ্পত্তি করতে হবে। জঙ্গিবাদকে সাথে নিয়ে আপনি গণতন্ত্রের পথে এগোতে পারবেন না। যে গণতন্ত্রের মূল কথাটা কি? হাত ধরাধরি করে এগোনো। যে হাতে রক্তের ছাপ আছে, গুন্ডামির ছাপ আছে, সেই হাত ধরে গণতন্ত্র চর্চা হয় না। শেষ এইখানেই যে আপনাকে একটাকে পরাজিত করতে হবে। জেনারেল মাহবুব বলছেন যে নির্বাচন হলেই তার একটা সমাধান বের হয়ে আসবে, যদি অবাধ এবং নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের একটা অংশ। 22টা বছর আমরা নির্বাচনের সরকার বদল করেছি, 22টা বছর ক্রমাগত ধীরে ধীরে আমরা দেখছি গণতন্ত্রের হুমকি হয়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদ দাঁড়িয়েছে। ধন্যবাদ হাসানুল হক ইনু আপনাকে। দর্শকদের, আপনি চতুর্থ সারিতে অনেকক্ষণ ধরে হাত তুলছেন আপনার পেছনে। বিএনপি যখন 1991 সালে ক্ষমতায় এসেছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এসেছিলেন, এবং যখন 95 সালে ওনারা ক্ষমতা হস্তান্তর করবেন তখন কিন্তু ওনারা তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে যে মানে হবে এটা মানেন নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, ঠিক একই অবস্থা, ওনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা দাবি করতেছেন। যে নেত্রী একসময় বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া মানে নিরপেক্ষ লোক নাই এবং তত্ত্বাবধায়ক সরকার দাবি করতে পারে না, উনি আবার কি করে এত বছর 22 বছর পর আবার কোথায়? এই রাজনৈতিক সংকটের শেষটা কোথায় কি মনে হয়, এক বাক্যে যদি বলেন? এটা বিচার মানে তালগাছ আমার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি আসতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনার কাছে। খুব সংক্ষেপে অল্প সময়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মাননীয় মন্ত্রী ইতিপূর্বের কয়েকটা প্রশ্নের উত্তরে কয়েকটা কথা বলেছেন, আমি দ্বিমত ব্যক্ত করে আমি একটা এই বিষয়ের সমাধানে যাওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনি এটাতে যদি উত্তর দেন আমি বলবো, আমি খুব অল্প সময়ই বলে ফেলবো। এক হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশে যে কারণে ধর্মপ্রাণ মানুষ এই পরিমাণ উত্তেজিত কষ্ট পেতে পারেন। আমি এই জায়গাটায় খুব প্রচণ্ড দ্বিমত করি। এর জন্যে আজকের লং মার্চটাও খুব উৎসবের ব্যাপার ছিল না, কান্না ছিল এবং এর সঙ্গে কষ্ট জড়িত ছিল মানুষের। আমি মনে করি এই কষ্টটা স্পর্শ করা উচিত। দাবির মাত্রা নিয়ে যদি প্রশ্ন করেন, অন্তত কষ্টটার সঙ্গে একমত হন। 2, মাননীয় মন্ত্রী বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এই জায়গাটার সঙ্গে প্রচণ্ডভাবে দ্বিমত করি। এই জন্যে আমার যেটা মনে আছে, আমি আমার স্মৃতি থেকে বলছি, মাননীয় মন্ত্রীর স্মৃতি আরও লম্বা হওয়ার কথা এই বিষয়ে। 1991, 92, 93 এই সময়ের মধ্যে ঢাকার একটা পত্রিকার সম্পাদক তিনি একটা কভার স্টোরি করেছিলেন, আমি নিজে এটা হকারের কাছ থেকে কিনেছিলাম। শ্রীকৃষ্ণ এক লম্পট ভগবানের প্রতিকৃতি,
আমি এই বক্তব্যের সঙ্গে একমত না। আমি উদ্ধৃত করলাম, এটা ছিল তার কভার স্টোরি। এরপরে তার বিরুদ্ধে মামলা হয়। ঢাকা শহরে ওই একদিনে 100-র উপরে গাড়ি ভাঙচুর করে আমার সংখ্যালঘু ভাইয়েরা। আমি তাদের ওই আবেগের সঙ্গে আমি একমত। প্রকাশভঙ্গির সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, তারা কষ্ট পেয়েছেন। মানুষ তার ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হলে তার যে ক্রোধ এবং কান্না, এটা শুধু মুসলমানের নয়, বাংলাদেশের আজকের হেফাজতে ইসলামের নয়, শাহ আহমদ শফির নয়। আমি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে মিস্টার শরীফ মোহাম্মদ, এখন যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা যাবে কিভাবে? এখানে আমার উত্তর হচ্ছে, আমি যেটা মনে করি প্রথম কাজ আমাদের সবার নিয়ন্ত্রিত হতে হবে। খুব এভাবে ভাগ করে ফেলা ঠিক না যে এক পক্ষকে হারতে হবে আরেক পক্ষকে জিততে হবে। আমি এই জায়গাটা দ্বিমত করি। আমরা বাংলাদেশের নাগরিক। আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আমার মত আরেকজন নাও নিতে পারেন, তার মত আমি নাও নিতে পারি। আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি যে আমার পোশাক আরেকজন পরবেন না, আরেকজনের পোশাকে আমার পুরা ঠিক হয়ে যেতে হবে, এটাও আমি মনে করি না। নিয়ন্ত্রিত হতে হবে এবং আমাদের বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজতে হবে। ধন্যবাদ শরীফ। বাংলাদেশের নাগরিক হিসাবে যার যার অবস্থায় থেকে আমাদের ঐক্য খুঁজতে হবে। ধন্যবাদ শরীফ মোহাম্মদ আপনাকে। আমি আসছি আইরিন সুলতানা আপনার কাছে। সংঘাতময় পরিস্থিতির কথা বলছেন, কিভাবে এখান থেকে বের হয়ে যাওয়া, এর শেষ কোথায়? আমাদের আসলে কিছু কিছু বিষয় নিয়ে আমরা প্রায়শ বলি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে ফেলি। এই জায়গাগুলোকে আমাদের সচেতন হতে হবে। বারবার এই জাতিকে বলা হয় ধর্মভীরু জাতি। আমরা ধর্ম সচেতন জাতি, ধর্মপরায়ণ জাতি। আমাদের ধর্মভীরুতা থেকে এগিয়ে আসতে হবে। এ জাতি হিন্দুর জাতি, এ জাতি বৌদ্ধের জাতি, খ্রিস্টানের জাতি, মুসলমানের জাতি, সবার জাতি। যার কারণে আমরা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা তার প্রতিফলন দেখতে চাই। ধর্ম নিয়ে রাজনীতি না সংকট থেকে বের হয়ে আসা যাবে এই মুহূর্তে যদি বর্তমানের পরিস্থিতিতে, সেটা অবশ্যই এই প্র্যাকটিসটা আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিতে চাই। এবারের চতুর্থ প্রশ্ন করবেন ইসপিনা আক্তার। ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে মিছিল ও সমাবেশে শিশুদের ব্যবহার আপনারা কতটুকু যৌক্তিক মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে এই পালায় আসছি না, আমি প্যানেলিস্টদের কাছে আসবো। আমার হাতে 2 মিনিট সময় আছে, 30 সেকেন্ড করে সময় পাবেন, এর বেশি আর সুযোগ দেওয়া সম্ভব না। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, প্রশ্নটি উনি করেছেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কতটুকু যৌক্তিক? না, মোটেই যৌক্তিক নয়। শিশুরা আমাদের সবচেয়ে প্রাণের ধন। তাদের বড় হতে হবে, সুনাগরিক হতে হবে, দেশের তারা কর্ণধার হবে, এবং শিশুর চরিত্র গঠনটাই সবচেয়ে বড় কথা। তাদের এত কমল বয়সে রাজনীতির যে পঙ্কিলতা, তার মধ্যে তাকে সম্পৃক্ত করা আমি মনে করি একটা পাপ। আমি এর বিরুদ্ধে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আইরিন সুলতানা, রাজনৈতিক কর্মকাণ্ড এখানে যেটা দেখা গেছে যে শাহবাগের যে আন্দোলন হয়েছে সেখানেও যারা শিশুর ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তারা সেখানে এসেছেন, অন্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং হেফাজতে ইসলামের সেখানেও এসেছেন, কি বলবেন? ব্যবহারটা আসলে কোন কোন জায়গায় কিভাবে হচ্ছে সেটা একটা পরিমাপের জায়গা আছে। এর বাইরে যেটা হচ্ছে কি, শিশুদের ক্ষেত্রে আমি ততটুকুই দিব, আমি তাকে দেশের ঐতিহ্য সম্পর্কে জানাতে পারি, আমি তাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে পারি, আমার চেতনা সম্পর্কে জানাতে পারি, আমি তাকে লাল সবুজ পতাকা চেনাতে পারি, আমি শিশুদের সাথে এভাবেই থাকতে পারি। ধর্ম সম্পর্কে জানাতে পারি, যে যার ধর্মে সেই কথা তাকে জানাতে পারি, অথবা সব ধর্মেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় আমি সেই বার্তাটাও আমার সাথে, যে আমার ভাই হোক, বোন হোক, সন্তান হোক, তাকে সেই বার্তাটা সেভাবেই পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আইরিন সুলতান আপনাকে। মাওলানা শরীফ মোহাম্মদ। জি, আমি মনে করি শিশুদের জগৎটা অত্যন্ত নির্মল হাসি আনন্দের জগৎ। বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক অবস্থানটা ঠিক এই মুহূর্তে যে জায়গায়, তাদেরকে না জানানোটাই আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচায়ক হবে। ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে আপনার মতামতের জন্য চেষ্টা করতে চাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আপনাকে দিয়ে আপনার বক্তব্য দিয়ে। শিশুদের ভোট নাই, সুতরাং শিশুদের রাজনীতিতে জড়ানো উচিত না। আমি এর ঘোর বিরোধী। আর একটু আগে যে কথা মৌলানা সাহেব বললেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, গণতন্ত্র ও বৈচিত্র্যময় একটা ফুলের বাগান, যেখানে গাঁদা ফুল আছে, বেলি ফুল আছে, পদ্ম ফুল আছে, কিন্তু সেই বাগানে রাক্ষস নেই। সুতরাং জঙ্গিবাদী রাক্ষস ছাড়াই বাগানটার চর্চা করতে হয়। ধন্যবাদ হাসানুল হক ইনু। আমাদের হাতে আজ সময় শেষ হয়ে এসেছে অনুষ্ঠানের। প্যানেলে আপনারা যে 4 জন আছেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে উপস্থিত দর্শকদের। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই পর্যন্ত বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, আমরা দুজনে এখানে বিদায় নিচ্ছি।